অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ, শেরপুর, নোয়াখালী ও নেত্রকোনার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির কারণে এসব জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক নেই। শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর পানি। বিভিন্ন এলাকায় পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেরপুরের পানিবন্দী মানুষের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজেপি। এছাড়া শনিবার থেকে নালিতাবাড়ী সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে যুক্ত হয়েছে। এখন পর্যন্ত শেরপুরের ৫টি উপজেলার ২৮টি ইউনিয়নের ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, আর পানিবন্দী হয়ে পড়েছে ১.৫ লাখেরও বেশি মানুষ। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার সোমেশ্বরী, কংস, উপাদাখালী, ধনু, নেতাই, মগরা সহ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি বেড়ে নদীর তীরবর্তী বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। আজ উজানের পানি কিছুটা কমতে শুরু করলেও ভাটি এলাকায় আরও অন্তত ৪০ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমেশ্বরী, কংস ও নেতাই নদীর পানি বৃদ্ধি পেয়ে দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া, কাইকরগড়া, চণ্ডীগড়, কুলাগড়া ইউনিয়নের রামবাড়ি, লক্ষ্মীপুর, কাকড়াকান্দা, ভাদুয়া, গোদারিয়া সহ অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রায় ৬০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ১৭ ইউনিয়নের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। দর্শক, এই মুহূর্তে নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। জি ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিনে টানা ভারী বর্ষণে কিন্তু নেত্রকোনা বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া কলমাকান্দা এবং দুর্গাপুর বিশেষ করে পানি বৃদ্ধি পেয়েছে, এবং যে প্রধান যে নদ নদীগুলি রয়েছে, বিশেষ করে সোমেশ্বরী, কংস সহ অন্যান্য ধনু নদী, এইসব নদীগুলোর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু প্রায় বিপদসীমা চুই করছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী সারাওয়ার জাহান, তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়নি। তো বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য পানি উন্নয়ন বোর্ডের যে দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন, তারা মাঠ পর্যায়ে কাজ করছেন কিভাবে বন্যা মোকাবেলা করা যায়। তো বেশ কিছু এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে, বিশেষ করে নিম্ন অঞ্চলগুলোতে। তো নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সাথে আমি কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এছাড়া এলাকায় সংশ্লিষ্ট এলাকায় মসজিদগুলোতে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে, যদি বন্যা পরিস্থিতি অবনতি দেখা দেয় তাহলে স্থানীয় বিদ্যালয়গুলোতে আশ্রয় নেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন এলাকায় যারা পানিবন্দী রয়েছেন, কিছু কিছু এলাকায়, সেই সব এলাকায় কিন্তু তারা ত্রাণ দিচ্ছেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন। এছাড়া সকাল থেকে আকাশের অবস্থা কিন্তু খুব পরিষ্কার। এখন সারা সকাল থেকে বৃষ্টিপাত হয়নি, ফলে পানি কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে। তো সব মিলিয়ে বন্যার আশঙ্কা এখনো উড়িয়ে দেওয়া যায় না, যদিও তবু বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা তারা দায়িত্ব পালন করছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা বন্যা পরিস্থিতি। ধন্যবাদ। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১৪,৪২১ কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আজ সংবাদ সম্মেলনে সংস্থাটি এই তথ্য জানায়। সবচেয়ে বেশি ৩৫% ক্ষতি হয়েছে কৃষি অবকাঠামো খাতে। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, দক্ষিণ পূর্বাঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ১৪,৪২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির 0.২৬%। এর মধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যার পরিমাণ ৫,১৬৯ কোটি টাকা। পানির প্রবাহ দ্রুত এবং অত্যন্ত জোরে পানির প্রবাহের কারণে কিন্তু বাংলাদেশের ১১টা জেলা, পূর্বাঞ্চলের ১১টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি এই বছর এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে ১৪,৪২১ কোটি টাকা হয়েছে। যদি মার্কিন ডলারে দেখা হয় তাহলে এটা ১.২ বিলিয়ন ডলারের মতন। কৃষি এবং বনায়ন যে খাত, তার ভেতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, ৫,১৬৯ কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি ৩৫%-এর বেশি, প্রায় ৩৬%।
সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দেখা দিয়েছে বাড়তি প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বাসার আশেপাশে জমে থাকা পানি থেকে এডিস মশা বংশবিস্তারের আশঙ্কায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। আবু সাইদ অপুর রিপোর্ট। সময় যত গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে বাড়ছে ভিড়। সরকারি কিংবা বেসরকারি এমন কোনো হাসপাতাল নেই যেখানে ডেঙ্গু রোগী নেই। হাসপাতালগুলোতে অসংখ্য ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গেল 24 ঘন্টার পরিসংখ্যান বলছে ঢাকায় 605 জন, চট্টগ্রামে 49, রাজশাহীতে 18, খুলনায় 76, বরিশালে 102, সিলেটে 9, রংপুরে 30 এবং ময়মনসিংহে 38 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। এডিস মশার উচ্চ ঘনত্বের আবির্ভাব ঘটে 2000 সালে। 2023 সালে 3,21,179 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছেন 705 জন। আর তাই নগরবাসী সামান্য জ্বর হলেই ভয়ঙ্কর ভীতি নিয়ে ছুটে আসছেন হাসপাতালগুলোতে। মূলত এখন সময়টা হলো ডেঙ্গুর সময়, যেহেতু ডেঙ্গুর সময় মূলত সেহেতু প্রথম স্টেপ হলো আমার পরীক্ষাটা করা। আশেপাশেও জ্বর বেড়ে যাচ্ছে, আমারও কয়েকদিন আগে জ্বর হয়েছিল, এর জন্য আসছি এখানে। ডেঙ্গু হয়েছে কিনা এই জন্য মেডিকেলে এসে পরীক্ষা করার জন্য নিশ্চিত হওয়ার জন্য আসা। তবে আতঙ্কিত না হয়ে কোন ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হয় সেই বার্তাই দিলেন এই চিকিৎসক। যেহেতু এখন ডেঙ্গুর সিজন চলতেছে, তো ডেঙ্গুর টেস্ট, প্রাথমিক একটা টেস্ট আছে, ওই টেস্টটা করতে হবে। এর সাথে যদি গায়ে র্যাশ কিংবা বমি বমি ভাব কিংবা কোনো জায়গা দিয়ে যদি রক্তক্ষরণ হয় তাহলে অতি সত্বর হসপিটাল আসতে হবে। পরামর্শ দিলেন কিভাবে ডেঙ্গু থেকে বাঁচতে কি কি খেতে হবে এবং নিতে হবে চিকিৎসকের পরামর্শ। কে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার দিতে হবে এবং রোগীকে আমরা মশারির মধ্যে রাখার চেষ্টা করব যাতে ওনার থেকে আরেকজন এফেক্টেড হতে না পারে। হ্যাঁ, আর রোগীকে সর্বদা একটু কেয়ারফুলি মেনটেন করতে হবে। রোগীর গায়ে কোনো র্যাশ উঠেছে কিনা, কোনো দিক থেকে রক্তক্ষরণ হচ্ছে কিনা, প্রচণ্ড মাথা ব্যথা বমি ভাব আছে কিনা, সেসব খেয়াল রাখতে হবে। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 54টি ওয়ার্ডে মশা নিধনে 150 জন সুপারভাইজার সহ 1050 জন কর্মী রয়েছে। আর দক্ষিণ সিটির 10টি অঞ্চলে 75টি ওয়ার্ডে একই সংখ্যার কর্মী রয়েছে মশা নিধনের কাজে। আবু সেদপু, মাই টিভি, ঢাকা। জুলাই শুরু থেকে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলন এবং পরে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের কারণে প্রায় 3 মাস অচল অবস্থায় কাটিয়ে আজ থেকে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শুরু হয়েছে সব একাডেমিক কার্যক্রম। এছাড়া প্রায় 8 বছর পর আবাসিক হলগুলোতে বৈধভাবে আসন বরাদ্দের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা 2023-24 শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন। এতে ক্যাম্পাসে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষকরা বলেছেন, গত কয়েক মাসে শিক্ষকদের আন্দোলন এবং গণবিপ্লবের ফলে বিশ্ববিদ্যালয় ক্লাস কার্যক্রম বন্ধ ছিল। শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে তাই দ্রুত সময় ক্লাস পরীক্ষা চালুর জন্য মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে উপস্থিত হয়ে একাডেমি যাবতীয় কার্যক্রম চালিয়ে নিতে পারবে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গত 17 জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 3 মাস পর 6 সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মাহফুজ বলেন, 3 মাস পর 6 সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে, ধীরে ধীরে স্বস্তি ফিরবে। সরকার এই বিষয়ে খুবই আন্তরিক। সরকার ক্ষমতা দায়িত্ব গ্রহণের 2য় মাস এবং এই সময়ের ভিতরে সরকার অনেক জায়গাগুলোতে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের যে বিদ্যমান যেই জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সংস্কারগুলো রয়েছে, সংস্কারগুলো করার ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছে।
অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেশনে যেই জায়গাতেই যেখানেই ফেসিবাদের দোসররা সক্রিয় ছিলেন তাদের অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে, অনেকের নামে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে। পলিটিক্যাল পার্টি বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার এদের সাথে কথা বলবেন, তাদের এই যে 3 মাসের যে টাইম লাইন এটার মধ্যে তারা তাদের এই 3 মাসে এই পলিটিক্যাল পার্টির সাথে বসবেন, স্টেক হোল্ডারদের সাথে বসবেন, বসার পরে 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবে। প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজটা সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। এখনই আমরা টাইমটা বলতে পারছি না, বাট একটা স্পষ্ট একটা আমরা এটা দেখছি যে কিভাবে হবে প্রসিডিউরটা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ডিবি। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। রিমান্ডে চেয়ে তাকে আজ আদালতে তোলা হবে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী মনিরুল মোশাররফ শুভ্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে 2 দিনের রিমান্ডে রয়েছেন। গত শুক্রবার উত্তর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছুরি, চাপাতি, চাকু, হকি স্টিক, স্টিলের পাইপ, রড, হাতুড়ি, মোটরসাইকেল, হেলমেট উদ্ধার করা হয়। দিনাজপুর পার্বতীপুরের উপকর কমিশনারের কার্যালয়ে ঘুষ ছাড়া মেলে না সেবা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ফাইল আটকে রাখা হয় দিনের পর দিন। বাধ্য হয়ে উৎকোচে দিয়ে কাজ করছে নাগরিকরা। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উপকর কমিশনের কার্যালয়ে সার্কেল 11-তে অতিরিক্ত দায়িত্ব পালন করা প্রধান সহকারী আবু সাইদের বিরুদ্ধে ফাইল আটকে রেখে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাহিদা মতো টাকা না দিলে নানাভাবে হয়রানি করার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সম্প্রতি অফিসে বসে আবু সাইদের ঘুষের টাকা নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দীর্ঘদিন পর ঘুষ পেয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দিতেও দেখা যায় তাকে। টাকার জন্য কয়েক মাস আটকে রাখা ফাইলের কাজ একদিনের মধ্যেই শেষ করে দেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। ফাইলে রেডি করে দেবো, সেটা হচ্ছে 20,000 টাকা, 1,000 টাকা, এটা 1,000 টাকা, ওটা 1,000 টাকা, মানে দিন গুনে 50 টাকা জরিমানা। ওই আইনগুলো তুলি দিছে, ওই আইন তুলি দিয়ে জনগণের ভোগান্তি অনেকটা হলেও কমছে। 1,000 টাকা চলো, ঠিক আছে, কালকেই পাবেন ভাই। চাহিদা অনুযায়ী টাকা দিলে একদিনেই কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় জানান ভুক্তভোগীরাও। হালনাগাদ করার জন্য তখন তারা বলে যে 50,000 টাকা দিতে হবে। আমি 50,000 টাকা দিতে না পারায় পরবর্তীতে 12,000 টাকা চাই, 12,000 টাকাও দিতে না পারায় এখন পর্যন্ত আমার কাগজটি হালনাগাদ করা হয় নাই। পার্বতীপুর কর অফিসে টাকা ছাড়া কোনো কাজই হয় না। আমার ফাইলটা দীর্ঘদিন ধরে আটকায় রাখছে আবু সাইদ সাহেব। আমি যখন 2,000 টাকা তাকে দেই, তারপরে আমার ফাইলটা সে দিছে। এ বিষয়ে কথা বলতে চাইলেই মাই টিভির ক্যামেরা দেখে পালিয়ে যান অভিযুক্ত এই কর্মকর্তা। হ্যাঁ বলেন, আপনি কেন টাকা নেন? তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটা আমি এখন জানলাম, এটা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, কথা বলে যেটা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। ইলিয়াস কমল, মাই টিভি। সিলেটের রেলের জমি দখল করে তৈরি হয়েছে বাড়ি, খাবার, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ির স্ট্যান্ড। যুগের পর যুগ দখলদারি চলে আসলেও মাঝে মাঝে উচ্ছেদ চালানো হলেও পরদিনই আবার দখলদারিরা ফেরেন আগের জায়গায়। সিলেটের শত শত একর রেলের ভূমি বেদখলে থাকলেও তার নিয়ন্ত্রণে নজর নেই কর্তৃপক্ষের। সিলেট থেকে মৃণাল কান্তি রাশের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ৫ম বৃহত্তম রেল স্টেশন সিলেট রেলওয়ে। সিলেট রেল স্টেশনের আশেপাশে রয়েছে প্রতিষ্ঠানটির মালিকানায় বিপুল পরিমাণ সম্পত্তি। এর মাঝে রেল স্টেশন ছাড়া বেশিরভাগই অবৈধ দখলদাররা যুগের পর যুগ দখল করে রেখেছেন। প্রভাবশালীদের কেউ কেউ রেলের ভূমিতে দালান কোঠা, টিন শেড, পাকা, আধা পাকা ও কাঁচাঘর নির্মাণ করে ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
পাশাপাশি রেল স্টেশনের প্রবেশপথে রেলের জমিতে গড়ে তোলা হয় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসের টিকিট কাউন্টার, সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড। দখলদাররা জানান বাপদাদার আমল থেকেই তারা বসবাস করে আসছেন। অনেকেই এ সকল সম্পত্তি নিজেদের দাবি করলেও কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেননি। আমি তো আমার তো বয়স হয়ে যাচ্ছে 41 বছর। আমার বাপ দাদা ওটা সব ও বাড়ির জড়িত। আমি যেমন আমি আজ 3 বছর ধরে এই জায়গা থাকলাম। আমরা ছোটবেলার থেকে দেখতে আইলাম তারার বাড়ি গো, বুঝলি কিরকম আছে না আছে তার কাগজপত্র এটা আমার জানা নাই। রেলর যে বিপত্তাকি দরিয়া আছে তখন গেছে এইদিকে সব রেলর জায়গা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন বারবার উচ্ছেদ করা হলেও লোকবলের অভাবে তা নিজেদের নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। উচ্ছেদের পরদিনই দখলদাররা ফিরে আসছে। ওইটা সম্পূর্ণ অবৈধ, ওখানে কোনো লিজ দেওয়া হয় নাই। আমরা লিজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এখন তো লিজ দেওয়া হয় না। আমাদের এখানে পর্যাপ্ত লোকবল নাই, যার কারণে আজকে উচ্ছেদ হলে পরের দিন আবার ওরা ওই জায়গাতে আবার বসে যায়। তো এইবার যদি উচ্ছেদ হয় আমরা এখানে পর্যাপ্ত লোকবল দিয়ে এখানে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা। অবৈধ দখলে থাকা রেলের কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার ও যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করলে রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। মৃণালকান্তি দাস, মাই টিভি, সিলেট। কয়েকদিন টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খরিফ 2 আওতায় শীতকালীন সবজি চাষ করা কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অনেক ক্ষেতে পানি ওঠায় গাছ নষ্ট হয়েছে, এতে কৃষকদের লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে কৃষি বিভাগ থেকে তাদের সহযোগিতা করা হবে। প্রতিনিধি আনিসুর রহমান লিটন এর রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সম্প্রতি টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষেতে পানি জমে থাকায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি অফিসের সূত্রে জানা যায় এবারের খরিফ 2 এর আওতায় 270 হেক্টর জমিতে কৃষক শাকসবজির আবাদ করেছিল। এর মধ্যে 124% সবজি ক্ষেত পুরোটাই নষ্ট হয়ে গেছে। মাঠের পর মাঠ এমন ক্ষতি হয় কৃষকের মাথায় হাত। পানি জমে থাকায় সবজি ক্ষেত থেকে এখন কৃষকেরা বিভিন্ন ধরনের সবজি তুলছে। অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়া নষ্ট হয়ে যায় এবং গাছ নষ্ট হওয়ার পরে আমাদের এবার আবারটা লাভ হবে না। পানি বেজে যাওয়ার কারণে এই ক্ষেত মরে যেতেছে। 65,000 টাকা খরচ হয়ে ড্রেন দিয়ে দেখেন পানি পড়াবার ফল পচে যেতেছে। এর আগে একটানা খরা হয়, অত্যাধিক তাপমাত্রার কারণে ফল ছোট ছোট হয়ে যায় এবং গাছ মরা মরা ভাব হয়। আবার অত্যাধিক বৃষ্টির কারণে পচন দেখা যায় এবং ফলগুলো পচে যাচ্ছে। এবারে ফুলকপি, টমেটো, বেগুন, শসা, লাল শাক, গাজর সহ লাভের আশায় শীতকালীন সবজি আবাদ করেছিল চাষিরা। তবে অসময়ে বৃষ্টিতে খরচের টাকা তুলতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। বৃষ্টির লেগে যে ক্ষতি হয়েছে বুঝছেন, শাক মরে উঠতেছে, পটল নষ্ট হয়ে যেতেছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে শিকড় পচে প্রচুর ফুলও আসছে, ফুলও নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গাছ মারা যাচ্ছে। আধা বিঘা 1 বিঘা টমাটম কাটছি, সেটা মনে হয় যে বারানা চলে গেছে, 3-4 বারের কাটছি, টাকা তো অনেকগুলো খরচ হয়ে গেছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে কৃষি অফিস থেকে সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা। টানা 3 দিনের বৃষ্টিতে আমাদের প্রায় 43টা ব্লক মিলে 0.5 হেক্টরের মতো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে যদি শাকসবজি কোনো পুনর্বাসন কিংবা প্রণোদনা বা কোনো সহযোগিতা থাকে আমরা এই সকল কৃষকদের অগ্রাধিকার দেব। প্রাকৃতিক দুর্যোগের কারণে আগাম সবজির ক্ষতি হওয়ায় শীত মৌসুমে সবজির দাম বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন এই অঞ্চলের মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।